আসসালামাইকুম সবাইকে। অধ্যায় 7-এর সাথে সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা চ্যাপ্টার 6ও শুরু করছিলাম এই যে টমাস আলভা এডিসন একে দিয়ে। ঠিক আছে, টমাস আলভা এডিসন মূলত কিন্তু একটা বিড়াল। ঠিক আছে, তো এই যে টমকে এবার আমরা আজকে শেখাবো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কি। তো রাসায়নিক বিক্রিয়া শেখার আগে আমাদের রাসায়নিক পরিবর্তন সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে, পরিবর্তনটা আগে দেখি যে কিভাবে পরিবর্তন হইতে পারে একটা পদার্থ। দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ভাইয়া ধরো ভৌত পরিবর্তনটা কি, যে বাইরের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ধরো এরকম হয় না যে তোমার বিল্ডিং ছিল আগে হচ্ছে এরকম শেপের। ঠিক আছে, এই ধরো একটা বিল্ডিং এরকম ছিল, এটাকে তুমি ভেঙে চুরে এরকম বানায় ফেলছো। ঠিক আছে, সেম টাইপের জিনিস দিয়ে, বাট দুইটাই কিন্তু ভাইয়া ইট দিয়ে তৈরি। ঠিক আছে, এটাও ইট দিয়ে তৈরি, এটার মধ্যেও গাঠনিক উপাদান ইট, এটারও গাঠনিক উপাদান ইট। ঠিক আছে, এই জিনিসটা যদি ফিল করতে পারো তাহলে এই জিনিসটাও ফিল করতে পারার কথা যে ভাই কঠিন অবস্থায় বরফের চেহারা থাকে একরকম, বরফের অ্যাপিয়ারেন্স থাকে একরকম, বাট বরফের মধ্যে ভাইয়া যে মলিকিউল, যে গাঠনিক উপাদান, সেটা হচ্ছে H2O, এবং পানির মধ্যে যে অণু সেটাও ভাইয়া কি, সেটাও H2O, এবং এই যে জলীয় বাষ্পের মধ্যে যে অণু সেটাও H2O, বাট একটা গ্যাস, একটা লিকুইড, আর একটা কি সলিড। ঠিক আছে, তো এই ধরনের পরিবর্তন যদি হয়, যে অণুর গঠনের কোনো পরিবর্তন হয় নাই, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। ঠিক আছে, চেহারা চেঞ্জ হবে, ঠান্ডা থেকে গরম হবে, আন্তঃআণবিক দূরত্ব বাড়বে কমবে, এই সব জিনিস, এগুলো ভৌত পরিবর্তন, ভৌত অবস্থার পরিবর্তন হবে। এবার আসতেছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি ভাই, যে কোনো পদার্থের বাহ্যিক তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে বা সংস্পর্শে আসলে যদি রাসায়নিক গঠন বা আণবিক গঠন চেঞ্জ হয়ে যায়। দেখো CH4 এর মধ্যে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে 4টা, কার্বন ডাই অক্সাইড আর CH4 এর মধ্যে কোনো মিল আছে নাই, তার মানে রাসায়নিক গঠনই চেঞ্জ হয়ে গেছে। আগে ইট দিয়ে বানাইছে, এখন পাথর হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, মাটি হয়ে গেছে। তাহলে এই ধরনের চেঞ্জ হলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। এবং রাসায়নিক পরিবর্তন যেই যে প্রসেসের মাধ্যমে হয় সেটাকে আমরা বলি কি, রাসায়নিক বিক্রিয়া। যেমন এইখানে দেখো মিথেন প্লাস অক্সিজেন ইকুয়ালস টু কি হয়েছে, কার্বন ডাই অক্সাইড, আর হয়েছে হচ্ছে তোমার পানি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমরা ভৌত রাসায়নিক পরিবর্তনের মধ্যে যদি পার্থক্য দেখি, প্রথমে হচ্ছে আণবিক গঠন। ভাইয়া একজন গোয়েন্দা আছে, কে বলতেছে এসি ছাড়া শব্দ, কে এটা? আচ্ছা, অভিক মন্ডল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আণবিক গঠন পরিবর্তন হয় না। ঠিক আছে, পরিবর্তন হয় না কিসে, ভৌত পরিবর্তনে। আর রাসায়নিক পরিবর্তনে কি হয়, রাসায়নিক পরিবর্তনে আণবিক অবস্থার আণবিক গঠন পরিবর্তন হয়। ঠিক আছে, ওকে। তো রাসায়নিক বিক্রিয়া, এবার আসি রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার। একটা হচ্ছে দিকের উপরে ডিপেন্ড করে, আমরা দেখবো যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তোমার কয় প্রকার হইতে পারে। আর একটা হচ্ছে তাপের পরিবর্তনের উপরে, আমরা দেখছি যে কোনো কোনো বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, কোনো কোনো বিক্রিয়ায় তাপ গ্রহণ করা লাগে। আর একটা হচ্ছে ইলেকট্রন কিভাবে দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো চলো আমরা শুরুতেই দেখি যে রাসায়নিক বিক্রিয়ার দিকের অনুযায়ী একমুখী আর উভমুখী, ইলেকট্রন স্থানান্তর হচ্ছে নাকি হচ্ছে না সেটার উপর, রেডক্স আর নন রেডক্স, বিক্রিয়া তাপের পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না সেটার উপরে তাপ উৎপাদী আর তাপ হারি। যদি তাপ উৎপন্ন হয়
তাহলে হচ্ছে তাপোৎপাদী, আর যদি তাপ শোষিত হয় তাহলে তাপ হারি। আচ্ছা, তো আমরা প্রথমেই দেখবো হচ্ছে একমুখী বিক্রিয়া। আচ্ছা, একমুখী চলাচল কি ভাইয়া? যে রাস্তা দিয়ে শুধু একদিকেই যাওয়া যায়, পিছনে ব্যাক করা যায় না। তো জেনারেলি রাসায়নিক বিক্রিয়া আমরা কি দেখি, যে রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক থেকে উৎপাদ হয়। তাহলে একমুখী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, এটাই স্বাভাবিক। কিন্তু উৎপাদ পদার্থগুলো ব্যাকওয়ার্ডে বিক্রিয়কে পরিণত হয় না, তাকে আমরা কি বলি? একমুখী বিক্রিয়া বলি। তাহলে উভমুখী বিক্রিয়া কি? উভমুখী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলে। ঠিক আছে, উভমুখী বিক্রিয়া বিক্রিয়ক হতে উৎপাদ হওয়ার বিক্রিয়াকে সম্মুখমুখী বিক্রিয়া এবং উৎপাদ পুনরায় বিক্রিয়কে পরিণত হওয়ার বিক্রিয়াকে পশ্চাৎমুখী বিক্রিয়া বলে। আচ্ছা, এখন এই জিনিসটা রিলেট করতে পারছো কে আর রিলেট করতে পারো নাই কে, একটু দুই পক্ষই জানাও। ঠিক আছে, যে আমার প্রথমে ধরো বিক্রিয়ক হিসেবে আমি ইউজ করছি এ কে, এ উৎপাদ হয়ে গেছে। ঠিক আছে, উৎপাদের সাইন ধরো বি। তাহলে আমার মেইন টার্গেট কি? বিক্রিয়ক এ থেকে রেগুলার বি হবে। ঠিক আছে, বাট কিছু কিছু রিয়াকশনে হয়েছে কি, এই জিনিসটা ফলোড হয় নাই। কি হয়েছে ভাই? এখানে এ থেকে বি তো হচ্ছেই, আবার এই যে বি কি হইতেছে, বি স্থির থাকতেছে না। বি মনে করতেছে আমি আসলে কতদিন আর বি থাকবো, আমি একটু এ হয়ে যাই, আমি আবার উৎপাদ হয়ে যাই। যেমন ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে। অ্যামোনিয়া কয়েকটা তৈরি হওয়ার পর মনে করলো যে না, অ্যামোনিয়া হিসেবে আর ভালো লাগছে না, জীবনটা আসলে অত থ্রিলিং না, একটু অ্যাডভেঞ্চার করে দেখি কেমন লাগে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা ভিজুয়ালাইজ করব। তো দেখো আমাদের এইখানে এ হচ্ছে রিঅ্যাকট্যান্ট, বি হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে ভাইয়া, তোমরা যদি শুরু থেকে করি, আচ্ছা একদম জিরো করে ফেলি। ঠিক আছে, তাহলে আচ্ছা, তো দেখো আমরা আমাদের টার্গেট হচ্ছে এ থেকে বি বানাবো। ঠিক আছে, তো আমরা ধরো 10টা এ মলিকিউল নিলাম, 1 2 3 4 5 6 7 8টা নিলাম। ঠিক আছে, এই 8টাকে যদি আমি হিট দেই, হিট দিলে কি হবে? বি তে পরিণত হবে। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে এখন এই যে বরফ দিয়ে রাখছে তাই কিছুই হইতেছে না, আমরা যদি হচ্ছে এই যে হিট দেই তাহলে কি হবে সেটা একটু দেখে নিই। ঠিক আছে, তো হিট দেই, চলো। হিট দিলে দেখো এখানে বি প্রডিউসড হচ্ছে। ঠিক আছে, এখন বি যদি প্রডিউসড হয়, আমরা যদি এবং একটু টেম্পারেচারটা বাড়ায় দিই, একটু পরে দেখবা যে এই যে বি থেকে আস্তে আস্তে এ পরিণত হচ্ছে। ঠিক আছে, এ তেও পরিণত হইতেছে। এখন আছে 8টা আর 4টা, আমরা যদি একটু হিট বাড়ায় দিই, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, একই সাথে কিন্তু রিঅ্যাকট্যান্টও হচ্ছে আবার প্রোডাক্টও হচ্ছে। ঠিক আছে, তোমরা কি দেখতেছো যে একই সাথে এই যে গোলাপি কালারেরটা হচ্ছে আবার সবুজ কালারেরটা হচ্ছে, এবং এটা যত আমি হিট দিব তত কিন্তু এই গতিটা বেশি হবে। এবং তোমরা যদি এই জায়গায় দেখো, এখানে 7টা 4টা 3টা 2টারই নাম্বার চেঞ্জ হচ্ছে, মানে এর পরিমাণও
চেঞ্জ হচ্ছে, বি এর পরিমাণও চেঞ্জ হচ্ছে। তার মানে হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল যে এ এর পরিমাণ রেগুলার কমবে, বি এর পরিমাণ রেগুলার বাড়বে। বাট উভমুখী বিক্রিয়ায় কি হচ্ছে, পুরা পাত্রটা হচ্ছে বদ্ধ, একই সাথে এ থেকে বি উৎপন্ন হচ্ছে, বা বি থেকে এ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে উভমুখী বিক্রিয়া। এবং এখানে যে সিনারিওটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আণবিক লেভেলে একটা রিয়াকশন দেখতে কিরকম সেটা। ঠিক আছে, তো আমরা যদি একটু হিট রিমুভ করি তাহলে দেখবা যে একটু স্লো হয়েছে রিয়াকশন রেটটা, তখন তুমি আবার হচ্ছে ঠিকভাবে বুঝতে পারবা যে আসলে কি হচ্ছে। এখন দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, যে এ থেকে বি হচ্ছে, এবার বি থেকে এ হচ্ছে, এই পাশে আসলে এ, এই পাশে গেলে বি। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? দৌড়াদৌড়ি করতেছে না জাস্ট। আচ্ছা, এখানে মানে কালারটা বোঝা যাচ্ছে না, আমি এই লিঙ্কটা দিয়ে দিব তোমাদের। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করে দেখো, তোমাদের ফোন বা আইপ্যাড বা ল্যাপটপ যদি থাকে সেখানে তোমরা ট্রাই করে দেখতে পারো। এখানে একটা কালারের ডিফারেন্স আছে, এ হচ্ছে গ্রিন কালার, বি হচ্ছে রেড কালার। তো আমাদের মনিটরে হয়তো কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। ঠিক আছে, তাহলে ভাইয়া এই লিঙ্কটা স্কাইপে দেওয়া আছে, ওদেরকে একটু পেস্ট করে দিন। হ্যাঁ, তাহলে তোমরা লিঙ্ক পেয়ে যাবা ক্লাস শেষে, এখন করো না। ঠিক আছে, তাহলে এখন লিঙ্ক দিব না, ক্লাস শেষে তোমরা জিনিসটা টেস্ট করে দেখো। ওকে, তাহলে আমরা একমুখী কি উভমুখী কি বুঝলাম। একমুখী বিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, তাকে একমুখী বলে, শুধু সম্মুখ দিকে গতিশীল। আচ্ছা, যেমন এই যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি বদ্ধ পাত্রে আমি তাপ দেই, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের, এটা একমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া কি ভাইয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয়, তাকে উভমুখী বিক্রিয়া বলে। সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিকেই গতিশীল, এবং হাইড্রোজেন আর আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। এটাই হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। আচ্ছা, এবার একটু দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে আমি হিট দিছি। ঠিক আছে ভাইয়া, হিট দেওয়ার পরে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। এখন এই যে কার্বন ডাইঅক্সাইডটা ভাইয়া উড়ে যাচ্ছে, এখন উড়ে যদি চলে যায়, এইটা ব্যাক করে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড মিলে আবার ক্যালসিয়াম কার্বনেট হওয়া যদি কি পসিবল নাকি পসিবল না, এটা একটু বলো। এটা কি একমুখী বিক্রিয়া নাকি উভমুখী বিক্রিয়া? ভেরি গুড, চমৎকার। তাহলে ভাইয়া এটা হচ্ছে একমুখী বিক্রিয়া, খুব ভালো কথা। এখন ভাই আমরা একটা কাজ করব। ঠিক আছে, কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে এই যে যে টেস্ট টিউবটা না, যে টেস্ট টিউবে তুমি ক্যালসিয়াম কার্বনেট নিছো, এটা তুমি একটা টুপি পরাই দাও। টুপি মানে হচ্ছে ক্যাপ, ক্যাপ মানে হচ্ছে এটা ঢাকনা। এমন ঢাকনা দিলা তুমি, ঠিক আছে, একদম ধরো ঢকালা ঢাকনা একদম, এই ঢাকনা দিয়ে তুমি এটারে ঢেকে ফেলছো। ঠিক আছে, তো ঢাকনা দিয়ে ঢেকে ফেলার পরে কি হয়েছে, তাপ দিছো তুমি। তাপ দিলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট তো বিয়োজিত হবেই ভাইয়া। এইবার একটু বলো তো, ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কার্বন ডাই অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড তৈরি হইলো। এবার তো কার্বন ডাই অক্সাইড বের হইতে পারতেছে না, আটকা দিছি আমি। এইবার এই বিক্রিয়াটা কি একমুখী হবে নাকি উভমুখী হবে? চমৎকার, তোমাদের বুদ্ধিমত্তা অসাধারণ। তোমরা সবাই বলতেছো যে ভাইয়া উভমুখী হবে। তাইলে যদি আমি বদ্ধ পাত্রে বিক্রিয়া করি, বদ্ধ পাত্রে এই বিক্রিয়াটা হচ্ছে ভাইয়া উভমুখী। ঠিক আছে, কিন্তু আমি চাই যে এই বিক্রিয়াটা একমুখী হোক, তখন আমি চাই যে ক্যালসিয়াম অক্সাইড বেশি পরিমাণে উৎপন্ন হোক, আমি চাই ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হোক বেশি। তখন আমার টার্গেট কি হওয়া উচিত, তখন আমার টার্গেট হওয়া উচিত যে এই পাত্রটা যদি খুলে দেই, বা এই যে বদ্ধ পাত্রকে যদি আমি উন্মুক্ত পাত্র করি বা খোলা পাত্রে করি, তখন সেটা কি হবে, খোলা পাত্রে এই বিক্রিয়াটা হবে হচ্ছে ভাইয়া একমুখী। ঠিক আছে, তাহলে আমাদের একমুখী বিক্রিয়াকে উন্মুখী করার ওয়ে কি, খোলা পাত্র থেকে
বদ্ধ পাত্রটাকে যদি আমি খোলা পাত্র করি তাহলে উভমুখীটা কি হয়ে যাবে, একমুখী হয়ে যাবে। আর বদ্ধ পাত্রে যদি সবগুলো গ্যাস সংস্পর্শে আসে তাহলে সেটা হবে হচ্ছে ভাইয়া উভমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়, খোলা পাত্র বা উন্মুক্ত স্থানে বিক্রিয়া ঘটাবো। ভেরি কথা, ভালো কথা, ভেরি গুড। বিক্রিয়াজাত অধক্ষেপকে আলাদা করে, ধরো একটা তৈরি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড সলিড, এটার আমি নিয়ে চলে গেলাম, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা নিজে নিজে চলে যাচ্ছিল, তুমি ক্যালসিয়াম অক্সাইডটাকে নিজে আলাদা করে নিলা, তাহলে ক্যালসিয়াম অক্সাইড যদি না থাকে এখানে আর বিক্রিয়া হবে, হবে না। তাহলে বিক্রিয়াজাত অধক্ষেপ আলাদা করে, রাসায়নিকভাবে উৎপাদককে বিক্রিয়া স্থল থেকে আলাদা করে, একই কথা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কারো কোনো দুঃখ কষ্ট বেদনা আছে কিনা একটু জানো। অনেক বিক্রিয়া আছে যেখানে ধরো তুমি এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন দিছো আর এতটুকু এই হিট দিছো, ঠিক আছে, টেম্পারেচার এরকম বাড়াইছো, তুমি কি কি পাবা দেখো, প্যাকেজ দিবে তোমাকে, একটু অ্যামোনিয়া দিবে আর একটু হিট দিবে, তাহলে এই বিক্রিয়াটায় তাপ উৎপন্ন হয়েছে। যেসব বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেসব বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী। ধরো তোমার একটা খামার আছে, ঠিক আছে, সেই খামারে ডিম উৎপাদন হয়, তাহলে ওই খামারটার নাম কি হবে, ডিম উৎপাদী খামার। আর ধরো আর একটা খামার আছে গরুর খামার, সেখানে ঘাস উৎপন্ন হয় না কিন্তু ঘাস দেওয়া লাগে তোমার বাইরে থেকে আরো, তাহলে সেটা কি, ঘাস শেষ করে ফেলে, ঘাস হারি হবে, ঠিক আছে, গরুর খামারটা। একইভাবে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তুমি নাইট্রোজেন দিছো, অক্সিজেন দিছো, আবার বাইরে থেকে একটু হিটও দিছো, ঠিক আছে, এই ধরনের বিক্রিয়ায় যদি বাইরে থেকে হিটও দাও তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। ওকে, তাহলে তাপহারী বিক্রিয়া হচ্ছে বাইরে থেকে তাপ দেওয়া লাগে, তাপ উৎপাদিত হচ্ছে তাপ উৎপন্ন হয়। এই দুইটা কি বোঝা গেছে, তাপহারী তাপ উৎপাদী ভাইয়া? আচ্ছা, কোনটা একমুখী কোনটা উভমুখী বুঝবো কিভাবে ভাই? সব বিক্রিয়াই উভমুখী, পৃথিবীর সব বিক্রিয়াই উভমুখী। যদি সিস্টেম তুমি আলাদা আলাদা করে না রাখো তাহলে কেউ কেউ একমুখী আচরণ করে, ঠিক আছে। ওকে, বুঝছো। আচ্ছা, কখন কি হবে এটা কিভাবে বুঝবো, এটা তো ভাই এক্সপেরিমেন্টাল জিনিস, তোমার পড়তে হবে, ঠিক আছে। এরকম কোনো শর্টকাট নাই যেতে দেখেই বলতে বলতে পারবো আমি। এটা আমিও জানি না যে কখন কোনটা হবে। ধরো নতুন একটা রিয়াকশন তুমি নিয়ে আসছো যেটা আমি আগে কখনো দেখিনি, আমি দেখে বলতে পারবো না যেটা একমুখী নাকি উভমুখী। বাট জেনারেলি সব বিক্রিয়ারই বিক্রিয়ক থেকে উৎপাদে হওয়ার চান্স থাকে, বাট সম্মুখমুখী বিক্রিয়া যেটা সামনের বিক্রিয়া সেটার হার বেশি হয়, পশ্চাৎমুখীটার কম হয়, যার কারণে আমরা দেখি না ওই জিনিসটা, ঠিক আছে। কিছু কিছু মানুষ ভুল পথে পা বাড়িয়েছে, ভুল উত্তর দিয়েছে, রাইট অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া ডি। এই যে হ্যাঁ, দেখে কিন্তু বোঝার উপায় নাই, কি করতে হবে, মুখস্থ করতে হবে, এই মাত্র আমি পড়াইছি, সেখান থেকেই দিছি, ঠিক আছে। তো এই যে এইটাই কিন্তু ছিল, দেখছো, তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসার প্রশ্ন, তাহলে কি করতে হবে, এগুলো জিনিসগুলো দেখতে হবে, মেমোরাইজ করতে হবে। আচ্ছা, তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়ার মাঝখানে পার্থক্য দেখে ফেলো একটু। যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী। তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল এইচ এর মান নেগেটিভ। ডেল এইচ কি ভাইয়া? ডেল এইচ হচ্ছে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, ঠিক আছে। ডেল এইচ হচ্ছে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, রিঅ্যাকট্যান্ট মাইনাস প্রোডাক্ট। ওকে, তাহলে উৎপাদের শক্তি যদি বেশি হয়, সরি, উৎপাদের শক্তি যদি কম হয়, বিক্রিয়কের শক্তি যদি বেশি হয়, তখন ডেল এইচ কি মাইনাস আসবে, এটাই হয়, ঠিক আছে। আচ্ছা, তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ কি ধনাত্মক, বিক্রিয়কের শক্তি বেশি কম, উৎপাদের শক্তি বেশি, যার কারণে ডেল এইচ পজিটিভ হয়। ওকে, তাহলে আমরা একটু লিডার বোর্ডটা দেখে আসি। লিডার বোর্ডে দেখতে পাচ্ছি আরিশ, নুসাইবা, আল মাহমুদ, ফাহমিদা, আরিয়ান, অরিদ্র। আচ্ছা, তো এই পর্যন্ত ছিল আমাদের তাপহারী তাপোৎপাদী বিক্রিয়ার গল্প। এবার আমরা দেখব জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তো জারণ বিজারণ বিক্রিয়ার কাহিনী কি, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে
তাকে জারণ বিক্রিয়া বলে, এবং যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে কেউ ইলেকট্রন দান করবে, কেউ ইলেকট্রন গ্রহণ করবে, বাট যে দান করবে তার দান করা ইলেকট্রনটাই অন্য একজন গ্রহণ করবে। ঠিক আছে, ধরো তোমার কি আছে, ধরো তোমার কাছে 12 লাখ টাকা আছে। ঠিক আছে, 10 লাখ টাকা থাকলে তোমার শান্তি লাগবে, আর একজনের কাছে 8 লাখ টাকা আছে, তারও 10 লাখ টাকা লাগলে শান্তি হবে। তুমি ওই 2 লাখ টাকা দিয়ে দিলা, তোমার দেওয়া 2 লাখ টাকাই সে কিন্তু গ্রহণ করবে। ঠিক আছে, এইভাবে জিনিসটা হবে। তো এখানে দেখো এই জিনিসটা পরে ভিজুয়ালাইজ করো, আমরা আগে সহজ একটা তোমাকে ভিজুয়ালাইজ করানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তো দেখো আমাদের আমরা রেডক্স বিক্রিয়া দেখবো। রেডক্স কি? জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, তো চলো শুরু করি। আমাদের কাছে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন। ঠিক আছে, এবার দেখো ভাই, আচ্ছা আমাকে একটু বলো তো ম্যাগনেসিয়ামের কতটা ইলেকট্রন, দেখি কে বলতে পারে, কার মনে আছে? বারোটা ইলেকট্রন। ভাই 12টা কিভাবে থাকে? 12টা থাকে হচ্ছে 2 8 2 এই ফরম্যাটে। তাহলে 2টা ইলেকট্রন কি ওর কাছে বোঝা মনে আছে? ওই 2টা ইলেকট্রন ও ছেড়ে দিতে চায়, এজন্য ওর যোজনীয় কত ছিল? 2 ছিল। তাহলে 2টা ইলেকট্রন যদি ছেড়ে দেয় ও কি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম 2+। আর অক্সিজেনের কি? ওই 2টা ইলেকট্রনই দরকার। তাহলে দেখো কি হবে আসলে, আলটিমেটলি এই যে দুইটা ওকে আমরা হিট দিলে এই ইলেকট্রন দুটোও ছেড়ে দিল। তাহলে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে ভাইয়া। ঠিক আছে, যে ইলেকট্রন যখন ছাড়লো, এই যে দেখছো ইলেকট্রন যে যাচ্ছে, আমি একটু অ্যানোড যদি করি, এই যে ইলেকট্রন চলে যাচ্ছে, এতটুকু ঘটনা। ঠিক আছে, গ্রহণ করে নাই তার আগ পর্যন্ত ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, ইলেকট্রন দান করছে। কারে দান করছে সেটা পরের বিষয়, ইলেকট্রন দান করছে নাকি করে নাই? হ্যাঁ করছে। তাহলে এতটুকু ঘটনাকে আমরা বলবো জারণ। বুঝে গেছে? জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন ছেড়ে দিছি মানে জারণ হয়েছে। তাহলে জারিত হয়েছে কে? এখন থেকে 3টা বিষয় বলে দিচ্ছি। একটা হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিছে, পুরো ঘটনাটা জারণ। জারিত হয়েছে কে? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ওকে জারিত হইতে হেল্প করছে কে? অক্সিজেন। তাহলে অক্সিজেন হচ্ছে জারক, আর জারিত যে হয়েছে সে কি? সে আবার অক্সিজেনকে বিজারিত হইতে হেল্প করবে একটু পরে, সেটা আমরা দেখবো। বাট এতটুকু কি বুঝছো? ইলেকট্রন ছেড়ে দেওয়ার ঘটনা যখন ঘটছে সেটাকে জারণ বলতেছি। ঘটনায় যে অংশগ্রহণ করছে সে জারিত হয়েছে, সে নিজে জারিত হয়েছে অন্য আরেকজনকে জারিত, অন্য আরেকজনকে বিজারিত করতে। তাহলে সে কি? আসলে বিজারক। তাহলে এই যে ম্যাগনেসিয়াম আসলে কি? জারণ বিক্রিয়া অংশগ্রহণ করে নিজে জারিত হয়েছে, অন্যকে বিজারিত করছে। আচ্ছা, তো ফাইন, এই পর্যন্ত আমরা ক্লিয়ার হইলাম। ঠিক আছে, খুব আস্তে ধীরে পড়বো আমরা, তাড়াহুড়ার কিছু নেই। এখন দেখো এই যে 2টা ইলেকট্রন ইলেকট্রন নিয়ে নিল, এখন ম্যাগনেসিয়াম কি হয়ে গেল? ম্যাগনেসিয়াম হয়ে গেল ম্যাগনেসিয়াম 2+, এবং ওর ইলেকট্রন ছিল 12টা, এখন হয়ে গেছে 10টা। আর ও হয়ে গেছে অক্সিজেন 2-, ওর ইলেকট্রন ছিল 8টা, এখন হয়ে গেছে 10টা। এরা দুইজন এখন দেখো কি করতেছে। এইবার একটা কি হয়েছে? ক্যাটায়ন, একটা হয়েছে অ্যানায়ন। ক্যাটায়নের অ্যানায়নের মধ্যে কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে, আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধন ফর্ম করে ওরা কি করবে? ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম করবে। এই যে অনেকগুলো ম্যাগনেসিয়াম অক্সাইড যুক্ত হয়ে গেল। আচ্ছা ভাইয়া, এই ছোট্ট বিষয়ে পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা আছে? একটু জানাও। ওকে, নাই, তাহলে আমরা আরেকটা দেখি চলো। তাহলে যে ম্যাগনেসিয়াম অক্সাইডে এবার আমরা দেখব হচ্ছে তোমার জিঙ্কের সাথে লেড 2+, Pb2+ এর বিক্রিয়া। ঠিক আছে, তো একটু দেখো যে লেড নাইট্রেট নিছি আমরা, লেড নাইট্রেটের মধ্যে কি আছে? লেড 2+ আছে। ভাইয়া এটা কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন বলো তো? এটা চার্জ কত? এই লেড লেড 2+ এর চার্জ কত? 2+। আচ্ছা, 2+ যদি হয় তাহলে ওর কয়টা ইলেকট্রন লাগবে? নর্মাল ধাতু হইতে 2টা ইলেকট্রন লাগবে।
তাহলে ও আলটিমেটলি যেহেতু +2 আছে, ও ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? ও বিজারণে অংশগ্রহণ করবে। যে বিজারণে অংশগ্রহণ করে সে কি বিজারিত হয়, আর অন্যকে জারিত করে। তাহলে Pb2+ কি হবে? জারক হবে। ঠিক আছে, এটা মনে রাখো ভাইয়া, খুবই সিম্পল জিনিস, কোনো প্যাচ ঘোচ লাগাবে না, প্যাচ লাগালেই ঝামেলা। আচ্ছা, তাহলে Pb2+ আছে, আর আছে হচ্ছে আমাদের জিঙ্ক। এই যে জিঙ্ক দুইটা ইলেকট্রন দিবে এখন, ঠিক আছে? দেখো ভাই, জিঙ্কের ইলেকট্রনও 30টা, প্রোটনও 30টা। এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন কয়টা হয়ে যাবে? 28টা হয়ে যাবে। ফলে ইলেকট্রন হয়ে যাবে, এই যে দেখো ভাইয়া, এতটুক ঘটনা, এই যে ইলেকট্রন ছেড়ে দাও, এতটুকের নাম কি বলো? ইলেকট্রন যে ছেড়ে দিছে জিঙ্ক, এতটুকের নাম কি, বা এই ঘটনাটার নাম কি? ভেরি গুড, ভেরি গুড, জারণ। আচ্ছা, এবার থামো। এবার দেখো Pb2+ কি করতেছে? Pb2+ ইলেকট্রন গ্রহণ করতেছে। এই যে গ্রহণ করছে, যে এটা বাদ দিয়ে বাকি অর্ধেক, বাকি অর্ধেক কি? সমনিকা, ভেরি গুড, বিজারণ, বিজারণ, চমৎকার, বাকি অর্ধেক বিজারণ। তাহলে জারণ বিজারণ। আচ্ছা ভাই, এতটুকু কি দেখতেছো যে জারণ আর বিজারণ একসাথে ঘটতেছে? এতটুকু কি তুমি শিওর? তোমাদের কি বিশ্বাস হয় যে জারণ আর বিজারণ একই সাথে ঘটে? কারণ যখনই ছাড়তেছে তখনই গ্রহণ করতে হইতেছে। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা ভাইয়া পরীক্ষা প্রচুর আসে, যে দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ঘটে। যুগপৎ মানে একই সাথে ঘটে। একই সাথে যে ঘটে সেটা কিন্তু আমরা শিওর, যে ও দুইটা ছাড়ছে, ও দুইটা গ্রহণ করছে। আর কোনো প্যারা আছে? নাই। আচ্ছা, এবার দেখো জিঙ্ক 2+ হয়েছে, Pb2+ কি হয়ে যাবে বলো তো? Pb2+ Pb হয়ে যাবে, জাস্ট লেড হয়ে যাবে। দেখো ওর কিন্তু পাপ চলে গেছে, লেড এখন সলিড হয়ে কিসে জমা হবে? এই আমাদের দণ্ডে জমা হবে, ঠিক আছে, জিঙ্কের। আচ্ছা, তাহলে অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে ভাইয়া লস অফ ইলেকট্রন। ম্যাগনেসিয়ামও দুটো ইলেকট্রন ছেড়ে দিছে, জিঙ্কও দুটো ইলেকট্রন ছেড়ে দিছে। তার মানে জারণ মানেই হচ্ছে ইলেকট্রন ছাড়ন, আর গেইন অফ ইলেকট্রন, কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে সে রিডিউসড হয়েছে আর এ অক্সিডাইজড হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অক্সিডেশন আর রিডাকশন। অক্সিডেশন মানে জারণ, রিডাকশন মানে হচ্ছে বিজারণ। এবার একটা মজা, না বারবার আমি খালি ভুল জায়গায় ক্লিক করতেছি। আসলে জেনজি না হইলে যে সমস্যা, স্মার্ট হইতে হবে তোমাদের মতো। তাহলে দেখো, অক্সিডেশন থেকে অক্স নিছে, রিডাকশন থেকে রেড নিছে। ঠিক আছে, এই রেড আর অক্স মিলে হচ্ছে রিডাকশন। আচ্ছা, কিছুই মনে হয় দেখা যাচ্ছে না, না? হ্যাঁ, এই যে এবার দেখা যাচ্ছে রিডক্স রিঅ্যাকশন। ওকে, শেষ আমাদের। আমরা এবার ব্যাখ্যা করি, ঠিক আছে? চলো। আচ্ছা, তাহলে এইবার আমরা আবার পড়বো। দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে তাকে জারণ বলে। ক্লিয়ার? যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে তাকে বিজারণ বলে। এবার দেখো ভাই, এই যে জিঙ্কটা কি করছে জানো? জিঙ্ক সালফেট হয়ে গেছে। জিঙ্ক 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 সালফেট হওয়া মানে কি? জিঙ্কের সাথে সালফেটের একটা আয়নিক বন্ধন গঠন হয়েছে। কখন হবে? যখন জিঙ্ক নিজেকে একজন আয়ন হিসেবে প্রমাণিত করতে পারবে, যে ভাই আমি একজন ক্যাটায়ন, তখনই সালফেট বলবে ঠিক আছে, তাহলে আমিও অ্যানায়ন। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে জিঙ্ক আসলে কি করছে? প্রথমে জিঙ্ক নিজে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। জিঙ্ক কি হয়ে গেছে? জিঙ্ক 2+ হয়ে গেছে, আর এই যে দুইটা ইলেকট্রন সে ছেড়ে দিছে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, জিঙ্ক যদি ছেড়ে দেয়, এতটুকু কি বিক্রিয়া হয়েছে বলতো? এই যে এতটুকু কোন বিক্রিয়া? জিঙ্ক যে জিঙ্ক 2+ হয়েছে, এটা কোন ধরনের বিক্রিয়া, কোন জাতের বিক্রিয়া? জারণ। চমৎকার। আর ও হয়ে গেছে ক্যাটায়ন। আচ্ছা, আর এই যে ওর যে দুইটা ছেড়ে, এটা কপার সালফেটের যে কপার 2+ আছে না, ও মনে করছে যে সালফেটের সাথে থাকতে আর ভালো লাগে না ভাই, আমি দুটো ইলেকট্রন, ও কপার 2+, দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে। দুইটা ইলেকট্রন গ্রহণ করার পরে কি হয়ে গেছে? হয়ে গেছে হচ্ছে জাস্ট কপার। তাহলে এখানে তোমরাই বলছো ভাইয়া, আমি বলি নাই। এতটুকু হচ্ছে ভাইয়া জারণ, আর এতটুকু হচ্ছে বিজারণ। ঠিক আছে, ওকে ভাইয়া, ফাইন। কে জারিত হয় কে বিজারিত হয় সেটা একটু পরে দেখব। আচ্ছা, এবার জারণে যে পার্টিসিপেট করে সে নিজে জারিত হয়। তাহলে জিঙ্ক হচ্ছে ভাইয়া জারিত হয়।
বিজারণে যে পার্টিসিপেট করে কপার 2+, নট কপার, সে বিজারিত হয়। তাহলে ফাইন, আমরা একটু দেখে ফেলি যে কে জারিত আর কে বিজারিত হচ্ছে। তাহলে কপার 2+ যেহেতু বিজারণে অংশগ্রহণ করে, সে নিজে বিজারিত হয়। আর জিঙ্ক যেহেতু জারণে অংশগ্রহণ করে, সে জারিত হয়। এই পর্যন্ত বোঝা গেছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জিঙ্ক জারিত হয় কপার 2+, নট কপার, কপার 2+ বলতে হবে, ঠিক আছে? সে কি বিজারিত হয়। আচ্ছা, ক্লিয়ার, ফাইন, ওকে ভাইয়া। এবার তোমাদের কাছে আমার সহজ প্রশ্ন ভাইয়া, যে বিজারিত হয় সে কি বিজারক? ইয়েস আর নো, মানে আমি জাস্ট তোমাদের আচ্ছা, তোমাদের শাসন করে কে বলো তো বাসায়? এটা ধরো আম্মু, আর এই যে এই ভদ্রলোক হচ্ছে তুমি। ঠিক আছে, তোমার একটা চুল আছে, যাই হোক। এখন এই যে যে শাসন করে সে কি শাসিত হয়? যে শাসন করে সে কখনো শাসিত হয় না। একইভাবে যে জারণ করে সে কখনো জারক হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যিনি শাসন করেন তিনি শাসক, তিনি শাসিত হন নাই, ঠিক আছে? আচ্ছা, আর শাসিত হইছো কে? তুমি, তুমি হচ্ছে শাসিত। এখন আমি বলতেছি যে যে শাসিত হয়েছে সে তো শাসক না। একইভাবে যে জারিত হয়েছে সে জারক না। যে জারিত হয়েছে তাকে অন্য কেউ জারিত করছে ভাইয়া, নাহলে তো সে জারিত হইতে পারতো না। যে জারিত হয়েছে তাকে জারিত করছে কে? কপার 2+, যে ভাই আমি ইলেকট্রন দিব, তাহলে তুমি ইলেকট্রনটা নিও, ঠিক আছে? তাহলে কপার 2+ ইলেকট্রন নিয়ে অন্যকে বিজারিত, অন্যকে জারিত করছে, নিজে বিজারিত হয়েছে, ঠিক আছে? যে বিজারিত হয় সে তাহলে কি বলো? কপার 2+ নিজে বিজারিত হয়, যে বিজারিত হয় সে কি জারক নাকি বিজারক? চমৎকার, তাহলে যে বিজারিত হয় সে আসলে জারক, আর যে জারিত হয় এই যে জিঙ্ক 2+, সে কি বলো? জারক নাকি বিজারক? যে জারিত হয় সে কখনোই জারক হবে না, সে তো অলরেডি জারিত হয়েছে। যে শাসিত হয় সে তো শাসক না। যে অত্যাচারিত হয় সে কি অত্যাচারী? না। যে জারিত হয়েছে সে জীবনেও জারক না, সে হবে বিজারক। চমৎকার তোমাদের বুদ্ধিমত্তা, চমৎকার তোমাদের অনুধাবন শক্তি। আচ্ছা, মোমবাতি লাগতেছে, দাঁড়াও যে আম্মুর মতো চুল বানাই দিই। ও, তোমাকে মোমবাতির মতো লাগতেছে? এটা তো তোমাকে মোমবাতির মতো লাগলে সমস্যা নেই। আমরা বুঝলাম। আচ্ছা ভাইয়া, তাহলে দেখো এবার তোমরা আমাকে বলবো, আমি এখানে এখানে লিখবো, ঠিক আছে? তাহলে ফাইন, এখানে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তাহলে দুটো ইলেকট্রন দেখো চার্জ 0 থেকে
+2 হয়েছে, চার্জ বাড়ছে মানে ইলেকট্রন কি ছেড়ে দিছে। তাহলে এইখানে হচ্ছে জারণ সংখ্যা বা চার্জ বৃদ্ধি পাইছে, ঠিক আছে, ইলেকট্রন দান হয়েছে। আর কপার 2+ কি হয়েছে, কপার হয়েছে, তাহলে ইলেকট্রন গ্রহণ হয়েছে এখানে। হ্যাঁ, এই যে উপরের জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হওয়ার এই বিক্রিয়াটার নাম কি লিখবো বলো? জারণ লিখবো নাকি বিজারণ লিখবো? চমৎকার, জারণ লিখবো। তোমরা দেখি বলার আগে বুঝে যাও কি জানতে চাই। তাহলে এটা লিখবো জারণ, এটা লিখবো বিজারণ। ঠিক আছে, তাহলে এবার আসি ভাইয়া আমরা জারক আর বিজারকে। ঠিক আছে, জারক আর বিজারক। ঠিক আছে, এবার আসি ভাইয়া জারক কারা? জারক হচ্ছে যারা অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে, নিজে কি হয়, নিজে বিজারিত হয়। নিজে বিজারিত হয়। তাহলে নিজে যদি বিজারিত হয় তাহলে সে ইলেকট্রন কি করে, ইলেকট্রন সে গ্রহণ করে, এবং ইলেকট্রন গ্রহণ করে, এবং যে ইলেকট্রন গ্রহণ করে তার চার্জ বা জারণ সংখ্যা হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? হ্রাস পাবে। চার্জ বা জারণ সংখ্যা হ্রাস পাবে। তাহলে বিজারকের ক্ষেত্রে কি হবে, সবকিছু উল্টা হবে ভাইয়া। বিজারকের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাবো যে সে অন্যকে বিজারিত করবে, তাহলে এখানে একটা বয়রুষ্যি। আর নিজে কি হবে, নিজে জারিত হবে, তাহলে এই যে বয়রুষ্যি আমরা পাঠাই দিব। এবং তোমরা জেনে অবাক হবে যে আমি চালাকি করে যাতে এই বিটা সরানো যায় এই জন্য একটু মাঝখানে ফাঁকা রাখছি, দেখছো? একটু চালাক না হলে দুনিয়াতে টেকা খুবই মুশকিল। আচ্ছা, তাহলে নিজে জারিত হবে, ইলেকট্রন কি গ্রহণ করবে? আস্তাগফিরুল্লাহ, ইলেকট্রন সে ত্যাগ করবে। ইলেকট্রন গ্রহণ করতে যাবে কোন দুঃখে, সে ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হবে। চার্জ বা জারণ সংখ্যা কি হ্রাস পাবে? না, মোটেও না। চার্জ বা জারণ সংখ্যা পাবে বৃদ্ধি। ওকে, তাহলে এই যে তাহলে নিজে জারিত হয়, তাহলে বিজারক আর জারক কে কোন বিক্রিয়ায় পার্টিসিপেট করে সেটাও তো লিখতে হবে, তাই না ভাইয়া? বিজারক ডিরেক্টলি পার্টিসিপেট করে হচ্ছে জারণ বিক্রিয়ায়, আর জারক ডিরেক্টলি পার্টিসিপেট করে কি, বিজারণ বিক্রিয়ায়। আর বিজারক কি নেয়, বিজারক অংশ নেয় হচ্ছে ভাইয়া জারণ বিক্রিয়ায়। ঠিক আছে, ওকে। তাহলে ভাইয়া আমরা কিন্তু রিক্যাপ করে ফেলছি, ঠিক আছে? কোনো ফাঁকি দেওয়ার 101টি উপায় না? ঠিক আছে, তাহলে আমরা আমি ফাঁকি দিলেও তোমরা কিন্তু ফাঁকি দিও না, ঠিক আছে? খবরদার। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে জারণ মানে হচ্ছে ইলেকট্রন দান, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। ওকে, জারণ অর্ধবিক্রিয়া কি, যে বিক্রিয়ায় কোনো মৌলের বা বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া। ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে বলা হয় ইলেকট্রন ত্যাগ মানে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে
বিজারণ। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে জারণ মানেই কি ছারণ, জারণ মানেই ছারণ। ওকে, এবার এই যে অর্ধবিক্রিয়া তো আমরা বুঝলামই। জারক আর বিজারক কি ভাইয়া? জারক হচ্ছে যে জারণ বিক্রিয়া ঘটাবে, যে জারণ বিক্রিয়া পার্টিসিপেট করবে এবং ইলেকট্রন গ্রহণ করবে, তাকে জারক বলে। ক্লিয়ার? আমরা একটু আগে একদম হিসাব বুঝে বুঝে নিছি যে কেন ওরে জারক বলবো, ওর অপরাধ কি, ওর ভূমিকা কি, ওর অবদান কি সমাজে, সব আমরা দেখছি, তাই না? কারণ জারক নিজে জারিত হবে না, নিজে বিজারিত হবে। তাহলে যে বিজারিত হবে সে ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। সে বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, আর জারণ সে ঘটাবে অন্যের মাধ্যমে। ঠিক আছে? আর বিজারক কি? যে বিজারণ বিক্রিয়া ঘটাবে, অর্থাৎ যে ইলেকট্রন দান করবে তাকে বিজারক বলবে। তার মানে নিজে কি পার্টিসিপেট করবে? নিজে জারণ বিক্রিয়া পার্টিসিপেট করবে এবং অন্যের বিজারণ ঘটাবে। ঠিক আছে? ক্লিয়ার? জারণ সংখ্যা মানে বুঝি নাই। জারণ সংখ্যা মানে বুঝাই নাই তো ভাইয়া। একজন জিজ্ঞেস করছে, ভাই হাউ ওল্ড আর ইউ? আমার বয়স ভাই প্রায় 60 বছরের কাছাকাছি। ঠিক আছে, এই যে সামনের বার্থডেতে 61 হবে। করে তাকে জারক পদার্থ বলে, সাধারণত অধাতু সমূহ। যারা অধাতু তারা জারক হয়, আর যারা ইলেকট্রন ত্যাগ করে তারা যেহেতু বিজারক, তাহলে যারা ধাতু তারা হচ্ছে বিজারক পদার্থ হয়ে থাকে। আর একটা ছন্দ আছে, জাগ্রত বিদ্যান। এই যে যাতে হচ্ছে তোমার জারক, ঠিক আছে, আর গ্রহতে হচ্ছে গ্রহণ। তাহলে জারক ইলেকট্রন গ্রহণ করে, বিদ্যান, বিতে বিজারক, দানে দান। তাহলে বিদ্যান হচ্ছে মানে বিজারক ইলেকট্রন দান করে। জাগ্রত বিদ্যান মানে হচ্ছে জারক গ্রহণ করে, বিজারক বিদ্যান বিজারক দান করে। শেষ। ক্লিয়ার? ওকে বাচ্চারা, তাহলে আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, ওকে, তাহলে জারক বিজারক আর দর্শকায়ন চিহ্নিত করবো এবার আমরা। দর্শকায়ন কি সেটা তার সাথে আমাদের এখনো পরিচয় হয় নাই, তো চলো আমরা পরিচয় হয়ে নিই। তাহলে দেখো, জিঙ্ক ছিল আর কপার সালফেট ছিল। তৈরি হয়েছিল কি ভাইয়া? তৈরি হয়েছে হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার। ওকে ভাইয়া, এখানে জিঙ্ক কি করছে? জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে জিঙ্কের এখানে চার্জ হচ্ছে 0 ভাইয়া। এখানে জিঙ্কের চার্জ কত তোমরা দেখে বলো? সালফেটের সাথে আছে, তাহলে বলো তো জিঙ্কের চার্জ কত হবে? +2, তাই না? তাহলে জিঙ্কের চার্জ হবে হচ্ছে +2। তাহলে 0 থেকে যদি +2 হয় তাহলে চার্জ বাড়ছে, সেই ইলেকট্রন দান করছে। আর কপারের এখানে চার্জ হচ্ছে +2, এখান থেকে তার চার্জ কমে হয়ে গেছে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে কপার 2+ থেকে সে কপার হয়ে গেছে, সুস্থ স্বাভাবিক কপার হয়ে গেছে। তাহলে এখানে বিক্রিয়ক আসলে আয়ন, বিক্রিয়কে আয়নগুলা কি কি আছে? জিঙ্ক আছে, কপার 2+ আছে, আর সালফেট 2- আছে। এরা হচ্ছে বিক্রিয়ায় পার্টিসিপেট করছে। আর এখানে বিক্রিয়া শেষে আমরা পাইছি হচ্ছে জিঙ্ক 2+, সালফেট 2- আর হচ্ছে কপার। এখন দেখো তো ভাইয়া, চার্জের মান জিঙ্কেরও চেঞ্জ হয়েছে, কপারেরও চেঞ্জ হয়েছে। জিঙ্ক ছিল 0, হয়েছে 2+, এটা ছিল +2, হয়েছে 0। একটা জিনিস আছে যার কোনো চার্জের পরিবর্তন হয়নি, কোনো জারণ সংখ্যার পরিবর্তন হয় না, সে কে? আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। সে হচ্ছে ভাইয়া মহামান্য সালফেট। ঠিক আছে, এই সালফেট ভদ্রলোকের জারণ সংখ্যা বাইরেও বিক্রিয়কেও যা, উৎপাদেও তা। ঠিক আছে, বিক্রিয়ার আগে এবং পরে জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এটাই হচ্ছে কি ভাইয়া? এটাই হচ্ছে দর্শকায়ন।
দর্শকায়ন কি ভাইয়া? দর্শকায়ন হচ্ছে বিক্রিয়ার আগে এবং পরে চার্জ বা জারণ সংখ্যা অপরিবর্তিত থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে দর্শকায়ন কি বোঝা গেল, ফাইন। এবার আমরা জারক বিজারক চিহ্নিত করব। এই একটা জিনিস বলে দিই ভাইয়া, জারক বিজারক সব সময় বিক্রিয়ক থেকে হবে, উৎপাদ থেকে জীবনে হবে না। ঠিক আছে, তো উৎপাদে জিঙ্ক 2+ হোক, কপার হোক, এরা বাদ, বাইরে। তাহলে তারা যদি বিক্রিয়ক থেকে হয় তাহলে জারককে বলো বলো। এই যারা যারা কপার বলতেছো তোমাদেরকে মাইর পাঠানো হবে পিডিএফ এর মাধ্যমে। ঠিক আছে, যারা জিঙ্ক বলতেছো তারা তো মানে হঠাৎ করে যে পোল্টিবাজি শুরু করলা, কপার হবে নাকি কপার 2+ হবে? হ্যাঁ, কপার যারা বলতেছো তারা তারা খাবা মায়ের। হ্যাঁ, জারক কি? যারা ইলেকট্রন গ্রহণ করে। এই কপার 2+ ইলেকট্রন গ্রহণ করছে নাকি কপার ইলেকট্রন গ্রহণ করছে? কপার বলতেছো কেন? অবভিয়াসলি কপার 2+। ঠিক আছে, নিঃসন্দেহে যদি কপার বলো এরপরে তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে, বিজারক, বিজারক কে ভাইয়া? বিজারক হচ্ছে যে ইলেকট্রন দান করছে। কে? জিঙ্ক। তাহলে জিঙ্ক, ওকে ফাইন। এটা ঠিক আছে। ভুলেও ভাইয়া উৎপাদের বাইরে, সরি বিক্রিয়কের বাইরে উৎপাদ গুলারে নেওয়া যাবে না। যারা কপার বলতেছো তারা কিন্তু উৎপাদ বলে ফেলছো। ঠিক আছে, খবরদার, মাইন্ড ইট, এটা ভুল হবে ভাইয়া। তাহলে আবার বলতেছি, জারক বিজারক সবসময় বিক্রিয়ক থেকে হবে। এবং তুমি দেখবা যে জারকটা হচ্ছে ধাতু, তোমার ম্যাক্সিমাম কেসেই হচ্ছে ক্যাটায়ন থাকে। ক্যাটায়ন সে ইলেকট্রন গ্রহণ করার পরে হচ্ছে নর্মাল হয়ে যায়। ঠিক আছে, আর অ্যানায়ন গুলো হচ্ছে বিজারক থাকে। যাই হোক, তাহলে এই ছিল হচ্ছে আমাদের জারক বিজারক আর দর্শকায়ন চিহ্নিতকরণের ব্যাপার। তোমাদের জন্য হচ্ছে কুইজ নাম্বার 2, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়াতে এই তথ্যগুলো ঠিক আছে কিনা। দহন ঘটেছে একটা বলে দিচ্ছি, ঠিক আছে, এটা ঠিক আছে, বাকি দুটো ঠিক আছে কিনা এটা বলো। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম বিজারক এবং অক্সিজেন বিজারিত হয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে 4টাই, মানে 3টাই। আচ্ছা, দহন ঘটা কি ভাইয়া? অক্সিজেনের সাপেক্ষে যদি কেউ বিক্রিয়া করে অক্সিজেনের উপস্থিতিতে, সেটা দহন বিক্রিয়া। ম্যাগনেসিয়াম বিজারক কিনা? ম্যাগনেসিয়ামের এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে +2। এই বিক্রিয়া তো দেখছো তোমরা, ইউটিউবে দেখাইলাম যেটা, সেটাই তো। তাহলে +2, 0 থেকে +2 হয়েছে, অবশ্যই জারণ, ম্যাগনেসিয়ামের জারণ ঘটছে। যা জারণ ঘটে সে কি? বিজারক। আর অক্সিজেন বিজারিত হয়েছে, অক্সিজেন 0 থেকে -2 হয়েছে ভাইয়া, তাহলে অক্সিজেন অবশ্যই বিজারিত হয়েছে। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 3টাই। তো ফাইন, এবার আমরা জারণ সংখ্যা দেখবো ভাইয়া। যৌগের অধিকতর ঋণাত্মক পরমাণু হচ্ছে জারণ সংখ্যা ঋণাত্মক। আচ্ছা, এবার আসতেছি যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা যাদের আছে তাদের জারণ সংখ্যা কি হয়? ঋণাত্মক হয়। আর যাদের ইলেকট্রন ছাড়ার প্রবণতা আছে তাদের জারণ সংখ্যা ধনাত্মক হয়। যৌগের মধ্যে অবস্থিত পরমাণুর এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যায় কি? জারণ সংখ্যা। তার মানে যার ইলেকট্রন গ্রহণ করার পরে বা ত্যাগ করার পরে যে চার্জটা হয় সেটাই তার জারণ সংখ্যা। ঠিক আছে, এবার আসি যে কার জারণ সংখ্যা কিরকম হয় সেটা একটু দেখো। দেখো ভাইয়া, ধাতু সমূহের জারণ সংখ্যা, ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক, আর অধাতু সমূহের জারণ সংখ্যা, অধাতু হইলে ঋণাত্মক, ধাতু হইলে ধনাত্মক। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। যেমন ধরো একটা পটাশিয়াম আছে, কোনো যৌগে নাই, সে একা একা আছে। একটা নাইট্রোজেন আছে, সে মৌল, তার টোটাল জারণ সংখ্যা 0, এর টোটাল জারণ সংখ্যা 0। নিরপেক্ষ যৌগে পরমাণু সময়ের মোট জারণ সংখ্যা 0 হয়, তাহলে নাইট্রোজেনে
জারণ সংখ্যা কত? 0। আচ্ছা, আধান বিশিষ্ট আয়নে পরমাণুর সমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান। যেমন ধরো সোডিয়াম প্লাসে জারণ সংখ্যা হবে হচ্ছে +1। তারপরে ধরো অক্সিজেন 2-, তাহলে এটার জন্য জারণ সংখ্যা হবে -2। ঠিক আছে, যার যত চার্জ সেটা সহই জারণ সংখ্যা হিসাব করতে হবে। ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা +1 হয়। ক্ষার ধাতু গ্রুপ 1-এ ছিল যারা, গ্রুপ 1-এ কারা ছিল মনে আছে? হাইড্রোজেন, হাই, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। ঠিক আছে, মৃৎক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে +2 হয়। তাহলে গ্রুপ 2 বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। ওকে, তাহলে মৃৎক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হবে হচ্ছে +2। আচ্ছা, ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ সংখ্যা, হ্যালোজেন কারা ভাইয়া? হ্যালোজেন হচ্ছে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। ঠিক আছে, আচ্ছা, অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হয়। তবে ধাতব হাইড্রাইড কি ভাইয়া? ধাতব হাইড্রাইড হচ্ছে ধরো সোডিয়াম হাইড্রাইড না। ঠিক আছে, এটাতে ওর জারণ সংখ্যা যদি +1 হয় তাহলে টোটাল যৌগের জারণ সংখ্যা কি হয়? 0 হয়। তাহলে ওর অবশ্যই +1 হওয়া লাগবে। ঠিক আছে, এরকম অধিকাংশ যৌগে অক্সাইড জারণ সংখ্যা হচ্ছে -2 হয়, পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়, সুপার অক্সাইডে -1/2 হয়। ঠিক আছে, এবার আসি ভাই, পার অক্সাইড কি, সুপার অক্সাইড কি আর নরমাল অক্সাইড কি, এই তিনটা জিনিস বুঝো তাহলেই হয়ে যাবে ভাইয়া। আচ্ছা, নরমাল অক্সাইডে জারণ সংখ্যা অক্সিজেনের -2। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড যদি দ্বিযোজী কারোর সাথে, ঠিক আছে, দ্বিযোজী ব্যালেন্স হয়, যোজনী 2 ব্যালেন্স হয়, 2 যদি এটা ব্যালেন্স হয়ে যায় তাহলে এটা নরমাল অক্সাইড। এবার আসতেছি ভাইয়া সুপার অক্সাইড আর পার অক্সাইডে। প্রথমে আসি পার অক্সাইড। হ্যাঁ, পার অক্সাইড কারা? একযোজী মূলকের সাথে দেখবা 1:1 রেশিওতে যদি থাকে অক্সিজেন, ঠিক আছে, পার অক্সাইড মানে যে অক্সিজেনের যে যৌগে একযোজী একটা মূলক আছে তার সাথে 1:1 অনুপাতে অক্সিজেন আছে। যেমন ধরো পটাশিয়াম K2O2, তাহলে পটাশিয়াম 2টা আছে, অক্সিজেনও 2টা আছে, একযোজী না? H2O2, এগুলাতে কি অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে, অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। ঠিক আছে, এবার আসতেছি ভাইয়া সুপার অক্সাইড। সুপার অক্সাইড একযোজী মূলকের সাথে এবার আর 1:1 না, এবার আরো কম, 2:1 অনুপাতে অক্সিজেন থাকবে। তাহলে 2 থাকবে একযোজীটা, 1 থাকবে, সরি উল্টা বলছি, 1:2 অনুপাতে। ঠিক আছে, তাহলে কিভাবে ভাইয়া? পটাশিয়াম একটাই থাকবে, অক্সিজেন থাকবে 2টা। ঠিক আছে, এইটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। এখানে কি হয়েছে? পটাশিয়ামের তো +1, বাট অক্সিজেনের 2টা অক্সিজেনের কত হবে? অবশ্যই -1 হইতে হবে। তাহলে অক্সিজেনের হয়ে যাবে হচ্ছে ভাইয়া -1/2। ঠিক আছে, ওকে, আমরা একটু লিডার বোর্ডটা দেখে আসি। শাফিন, আরিশ, রাবেয়া, তোয়া, মাসুদ, জায়েদ, আদিব, বিশাল, সালসাবিল, ওয়ালি। এবার দেখো ভাইয়া, কোন একটা যৌগের যদি আমি জারণ সংখ্যা নির্ণয় করতে চাই,
তাহলে কোনো যৌগে কোনো একটি মৌলের জারণ সংখ্যা যৌগের অন্যান্য মৌলের জারণ সংখ্যার উপর নির্ভর করে। ধাপ 1 হচ্ছে যে পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করবো তারটা আগে এক্স ধরবো, ঠিক আছে, এক্স ধরে নিব, বা ওয়াই ধরতে পারো, তোমার যা মন চায় ধরবা, ক ধরতে পারো, খ ধরতে পারো। যৌগ বা আয়নের সকল মৌলের জারণ সংখ্যাকে তাদের নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করতে হবে এবং তার সমষ্টি বের করতে হবে। যদি ধরো অক্সিজেন 2টা থাকে তাহলে 2 দিয়ে -2 কে গুণ করতে হবে। জারণ সংখ্যা সমষ্টি হবে অণুর ক্ষেত্রে 0। তাহলে অণুর ক্ষেত্রে 0, আয়ন আর যৌগমূলকের ক্ষেত্রে চিহ্ন সহ চার্জ সংখ্যার সমান। এখান থেকে আমরা পরমাণুর জারণ সংখ্যা এখান থেকে এক্সট্রা বের হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এক্সাম্পল দেখি, ঠিক আছে। নিয়ম নীতির চেয়ে বড় কথা হচ্ছে এক্সাম্পল দেখলে আমরা আরো ভালো বুঝি। আচ্ছা, তাহলে সালফারের জারণ সংখ্যা সবার আগে কত ধরবো? এক্স ধরবো। কয়টা আছে? 2টা, তাহলে 2x হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে ভাইয়া +1। কয়টা হাইড্রোজেন আছে? 2টা, তাহলে +1 × 2। সালফারের জারণ সংখ্যা কত? এক্স ধরছি, তাহলে 2টা সালফারের জন্য 2x। অক্সিজেন আছে 7টা, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, তাহলে অক্সিজেন 7 × -2 হবে 0, ঠিক আছে ভাইয়া। তাহলে ফাইন, পরবর্তী ধাপ +2 + 2x (2x) -14 = 0। তাহলে ভাইয়া 2x হচ্ছে 12, x +6, ঠিক আছে। তাহলে সালফারের জারণ সংখ্যা কত হইল? +6 হইল, তাই না ভাইয়া? আচ্ছা, এবার পটাশিয়াম ডাইক্রোমেটে একইভাবে তোমার কাছে জানতে চাইছে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত ধরবা? এক্স ধরবা। পটাশিয়াম আছে 2টা, তাহলে 2 × +1। ক্রোমিয়াম আছে 2টা, তাহলে +2x। অক্সিজেন আছে 7টা, তাহলে 7 × -2 = 0, তাহলে 2x = 12, x +6, ঠিক আছে ভাইয়া। সোডিয়াম সালফাইটে সালফারের জারণ সংখ্যা কত? চলো করি। সোডিয়াম সালফাইট হচ্ছে Na2SO3। তাহলে ভাইয়া সোডিয়াম আছে 2টা, তাহলে 2 × -1। সালফার আছে 1টা, তাহলে সালফারেরটা কত ধরবো? এক্স ধরবো। আর অক্সিজেন আছে 3টা, তাহলে 3 × -2 কত আসে জানাও তো আমাকে এক্স এর ভ্যালু। +4, তাই না? প্লাস দেওয়া ভালো, যেহেতু অন্যটা মাইনাস আসে, প্লাস না দিলেও সমস্যা নেই, প্লাস মানে 4 দিলেও হবে, সমস্যা নেই, বাট প্লাস দেওয়াটা কি বললাম ভালো। তাহলে তোমার অ্যাকচুয়ালি বোঝা যাবে যে ওর জারণ সংখ্যা বুঝাইছো, ঠিক আছে। প্লাস দিবা, অবশ্যই প্লাস দিবা। তোমাদের আবার ইয়া দিলে তোমরা ছাড় দেওয়া যাবে যে না। আচ্ছা, যারা বলতেছো ভাই বুঝি নাই, তোমরা আসলে এই যে এই স্লাইড যখন পড়াইছি তখন মনোযোগী ছিল না। আবার বলতেছি যে জারণ সংখ্যার নিয়মের আগে কিছু জিনিসের জারণ সংখ্যা আমার জেনে নিতে হবে। তার মধ্যে এই যে গ্রুপ 1 এদের জারণ সংখ্যা +1, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম। গ্রুপ 2 সবার +2, ঠিক আছে। এই যে জিনিসগুলো বুঝতে হবে তো ভাইয়া। হাইড্রোজেনের কি হবে? তাহলে +1 হবে। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 জেনারেলি। আর 2টা ব্যতিক্রম আছে, ওই 2টা পরে হিসাব করবা, জাস্ট -2 ধরবা, ঠিক আছে। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো কি -1 ধরতে হবে। তাহলে এই জিনিসগুলো যদি বুঝো, তাহলে এবার দেখো সালফার আছে, সালফারটা জানি না। হাইড্রোজেন কত? +1, অক্সিজেনের -2। হাইড্রোজেন আছে 2টা, তাহলে +1 × 2। অক্সিজেন আছে 7টা, তাহলে 7 × -2। সালফার আছে 2টা, তাহলে x × 2। এই সবগুলোর যোগফল একটা যৌগের জারণ সংখ্যা কত হয়? 0 হয়, তাহলে এই জন্য 0। পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য হচ্ছে একই অবস্থা। আচ্ছা, সোডিয়াম সালফাইটে সালফারের জারণ সংখ্যা কত? একইভাবে বের করছি। এবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এটার জন্য হাইড্রোজেনের জারণ মান কত?
আচ্ছা, লিথিয়ামের জন্য হচ্ছে ভাইয়া +1, অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে +3। মনে আছে ধাতব হাইড্রাইডে কি বলছিলাম, একটা ব্যতিক্রম ছিল। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের একটা মাইনাস হইতে পারে, -1 হবে আমি জানি, বাট স্টিল এখানে 4টা হাইড্রোজেন, তাহলে 4x ধরলাম, ইকুয়ালস টু হচ্ছে ভাই 0। তাহলে 4x ইকুয়ালস টু যদি -4 হয়, তাহলে x ইকুয়ালস টু কি হবে, -1। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত হবে, -1। বি, KMnO4 এই যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হবে? আচ্ছা, সেই ক্ষেত্রে KMnO4 এ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হবে হচ্ছে তোমার x ধরলাম, +1 + x +4 × -2, ঠিক আছে? তাহলে 4 × -2 যদি হয়, টোটালটা হচ্ছে 0। তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে ভাইয়া -8 - 1 ইকুয়ালস টু হচ্ছে +7, ঠিক আছে? ওকে, পটাশিয়াম কার্বনের যৌগে কার্বনের জারণ সংখ্যা কত? কইছিলাম পটাশিয়াম কার্বনেট K2CO3। আচ্ছা, কার্বনেটটা জানতে চাইছে। কার্বনেটটা x ধরলাম, দুইটা পটাশিয়ামের হচ্ছে +2, তিনটা অক্সিজেনের 3 গুণ -2, একবারে -6 লিখলাম, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু আসতেছে হচ্ছে ভাইয়া +4, রাইট অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, পারক্লোরিক অ্যাসিড HClO4 এই যৌগে জারণ সংখ্যা কত ভাইয়া? হাইড্রোজেনের হচ্ছে +1, ক্লোরিনেরটা জানতে চেয়েছে, তাহলে ক্লোরিনেরটা x ধরবো, অক্সিজেন 4টা আছে, 4টা অক্সিজেন, 4 × -2 ইকুয়ালস টু হবে 0। তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে ভাইয়া 8 - 1 +7, ডি, রাইট অ্যান্সার। চমৎকার। আচ্ছা, তাহলে জারণ সংখ্যার যোজনীর মধ্যে পার্থক্য আমরা জানি। জারণ সংখ্যা হচ্ছে কোনো মৌলে যতটি ইলেকট্রন হারিয়ে বা গ্রহণ করে যে চার সংখ্যা সৃষ্টি করে। যোজনী হচ্ছে যতগুলো ইলেকট্রন নিতে পারে বা যুক্ত হইতে পারে সেটার ক্ষমতা। জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হইতে পারে, ঠিক আছে? কি হইতে পারে? জারণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক, পজিটিভ বা নেগেটিভ হইতে পারে, যে +1 -1। আবার কি হইতে পারে? ফ্র্যাকশন হইতে পারে, -1/2। বাট এটা কি হবে? যোজনী সব সময় পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এবং ধনাত্মক বা ঋণাত্মকতা নেই। এই তো, এই জিনিসগুলো লিখে দিবা, 2 মার্কস পেয়ে যাবা। মচৎকার বিষয় না? আচ্ছা, তো জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া, এটা আমি যখন ওই যে জারণ বিজারণ একদম ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম তখনই বলছি ভাইয়া, যে জারণ বিজারণ, জারণের সময় যে ইলেকট্রনটা ছেড়ে দেওয়া হয় সেম ইলেকট্রনটাই কি বিজারণে গ্রহণ করা হয় এবং সেটা একই সাথে হয়। এই জিনিসটাই এক্সপ্লেন করবা ধাপে ধাপে, তারপরে বলবা যে তাহলে বোঝা যাচ্ছে যে যখনই জারণে ইলেকট্রনটা ত্যাগ করা হয়, বিজারক যে ইলেকট্রনটা ত্যাগ করে, জারক সেই ইলেকট্রনটাই গ্রহণ করে এবং সেটা একই সাথে সাইমultaneously হয়, যার কারণে আমরা বলতে পারি যে জারণ বিজারণ কি একটা যুগপৎ বিক্রিয়া। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটায় দেখো Fe2+, দুইটা Fe2+, দুইটা ইলেকট্রন ছেড়ে Fe3+ হয়েছে এবং Tin4+ বা Sn4+ কি করছে? ওই দুটো ইলেকট্রন গ্রহণ করে Sn2+ হয়েছে। এখন তোমাদের কাছে এইটা যদি ভুল করো তাহলে খবর আছে। তোমাদের কাছে জানতে চাই যে এখানে জারক কে আর বিজারক কে? এখন এই যে ভুলভাল উত্তর দিতেছো, শোনো, দাঁড়াও, পরে উত্তর দাও, আগে বলি। মেইন কাহিনী হচ্ছে এই পাশে যারা যারা আছে, ঠিক আছে, এই যে এটা তো মেইন বিক্রিয়া, এটা মেইন বিক্রিয়া, ঠিক আছে? জারক বিজারক সব সময় এতটুক থেকেই হবে ভাইয়া, এই পাশে যাওয়াই যাবে না। এরা কেউ জারক না, এরা কেউ বিজারক না, ঠিক আছে? উৎপাদের কেউ জারক বিজারক কিছু না। বিক্রিয়কে যারা আছে তারাই কি জারক অথবা বিজারক। এখন Fe2+ আর Sn4+ আছে, এটারে Fe বললো কেন ভাই? এটা তো একটা আয়ন। ধরো Fe2+ আর Fe এর মধ্যে তো ব্যাপক পার্থক্য, এর মধ্যে ওর দুইটা ইলেকট্রন আছে, ওর দুইটা ইলেকট্রন নাই, এই জন্য তোর বংশ পরিচয় চেঞ্জ হয়ে যায়।
ও হচ্ছে পরমাণু, ও হচ্ছে ক্যাটায়ন। তো তুমি একটা ক্যাটায়ন রে পরমাণু বানাই দিতেছো, তো মাইন্ড করবে, তোমার নামে মামলা করবে, মানহানি মামলা। কেউ খবরদার Fe2+ কে Fe বলবা না, SN4+ কে SN বলবা না। এবার বলো কে জারক কে বিজারক? যুগপৎ বিক্রিয়া। আচ্ছা, তাহলে এই যে এখানে দেখো জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড, এই বিক্রিয়া জারণ বিজারণ যুগপৎ ঘটে কিনা, এটাও সেম। ঠিক আছে, তাহলে কি করবা, এই যে জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট হয়েছে, ঠিক আছে, তাহলে জিঙ্ক হয়ে গেছে জিঙ্ক 2+, আর হচ্ছে 2 ইলেকট্রন। ঠিক আছে, আর এখানে সালফিউরিক অ্যাসিডের H+ আছে দুইটা, 2H+, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ। এই যে জারণ বিজারণ বিক্রিয়া আলাদা করে ফেললে, তারপর এটা যে একই সাথে হচ্ছে যুগপৎ ঘটতে, সেটা বলে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে সামনের দিকে আগে আমরা। ঠিক আছে, আচ্ছা, এই বিক্রিয়াটিতে কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে, জারণ বিজারণ কিনা ব্যাখ্যা করো। এই যে 0 থেকে +2 হয়েছে, 0 থেকে -2 হয়েছে, তাহলে অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, আচ্ছা, 2FeCl2 আর ক্লোরিন, এই FeCl3 বিক্রিয়ায় দর্শকায়ন কোনটি ভাইয়া? দর্শকায়ন হচ্ছে কতটি, সেটা জানতে চাইছে। এই যে এখানে দেখলেই বুঝবা ভাইয়া, কার জারণ সংখ্যা চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এখানে দেখো ক্লোরিন -1, এখানে ক্লোরিনের 0, তাহলে এখানে 6টা ক্লোরিনের -1, তাহলে ক্লোরিন আয়ন আছে হচ্ছে 6টা। ঠিক আছে, বাট এখানে একটা কিন্তু আছে ভাইয়া, 6টার মধ্যে এখানে 2টা আছে ভাইয়া যাদের জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে, তাই না, 0 থেকে -1 হয়েছে, তাহলে এতটুকু কি হয়েছে, বিজারণ হয়েছে। তাহলে 6টা থেকে -2 করলে 4টা থাকে, তাহলে এখানে আমার দর্শকায়ন হচ্ছে 4টা। আচ্ছা, SN4+, Fe2+, এই বিক্রিয়া এইমাত্র দেখছি, কোনটির বিজারণ করছে ভাইয়া? যে ইলেকট্রন গ্রহণ করছে, যার জারণ সংখ্যা কমছে, এটা হচ্ছে ডি হবে, তাই না? আচ্ছা, বাড়ির কাজটা দেখে নেই। 1 আর 2 নম্বর দ্রবণের মিশ্রণে উৎপন্ন লবণের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা নির্ণয় করো। উৎপন্ন লবণটা কি? উৎপন্ন লবণটা হচ্ছে সোডিয়াম Na2SO4। এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এই যে সালফার। ঠিক আছে, এটার জারণ সংখ্যা বের করবা। তাহলে এটা বাড়ির কাজ রইল। আরেকটা বাড়ির কাজ আছে, যে 1 নং বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একটা যুগপৎ ঘটনা। আচ্ছা, 1 নং বিক্রিয়া একটা কি ঘটছে, PbCl2 আর Cl2 মিলে PbCl4 হয়েছে। তাহলে এখানে হচ্ছে তোমার +2 ছিল, এখানে হচ্ছে +4 হয়েছে, আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0 ছিল, এখানে -1 হয়েছে। ঠিক আছে, এই দুটো দেখাবা, ব্যাখ্যা করবা, শেষ। ঠিক আছে, তো শেষ করার আগে আমরা একটু বলতে চাই যে আমরা কিন্তু রমজানের মধ্যে তোমরা অনেক কষ্ট করে ক্লাস করছো। হ্যাঁ, রমজানে যে কয়টা ক্লাস হচ্ছে, এবং আমি তো একটা ক্লাস নিচ্ছি, বাট তোমরা তো প্রতিদিন ক্লাস করছো। ঠিক আছে, এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, এবং কি বলবো, সাধুবাদ। এবং যেহেতু ঈদের আগে তোমাদের সাথে আর দেখা হচ্ছে না, তাই তোমাদের অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল। তোমাদের ঈদ অনেক সুন্দর কাটুক, অনেক স্বাচ্ছন্দ্যে কাটুক, এবং তোমাদের পরিবারের সাথে খুবই সুন্দর একটা সময় কাটুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর ঈদ অনেক সুন্দর কাটুক। ঠিক আছে, আল্লাহ হাফেজ।